বাংলাদেশের একজন সাবেক আইনমন্ত্রী এবং শেখ হাসিনার একজন কঠিন এবং পাওয়ারফুল একজন উপদেষ্টা সালমান এফ রহমান দাড়ি মুছ কেটে ঢাকা সদরঘাট নৌকা দিয়ে পালানোর সময় গ্রেফতার। কিভাবে সালমান এফ রহমানের মতন দুর্দণ্ড প্রতাপশালী আর আইনমন্ত্রী আনিসুল হকের মতন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত রাতে অভিযান চালিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক সহ দরবেশ বাবা সালমান এফ রহমান সবাইকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আরও এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় দেশের পালাতক অবস্থায় আছেন, তবে অতি দ্রুত সেনাবাহিনীর হাতে তারা আটক হতে যাচ্ছেন। এখন আমরা সরাসরি যাব কিভাবে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক ও আসাদুজ্জামান খান এরা গ্রেফতার হলো। আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে কি কি মামলায়। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলাদেশের একজন সাবেক আইনমন্ত্রী এবং শেখ হাসিনার একজন কঠিন এবং পাওয়ারফুল একজন উপদেষ্টা সালমান এফ রহমান দাড়ি মুছ কেটে ঢাকা সদরঘাট নৌকা দিয়ে পালানোর সময় গ্রেফতার। কি লজ্জা, কি জঘন্যতম! এখন কি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা অপরাধী না? দেশের মানুষ কিন্তু তারা জেনে গেছে এই দুইটা লোক কত অপরাধী ছিল। তাদের অনেক সময় অডিও রেকর্ড পাস হয়েছে, বিভিন্ন ক্রাইমের আলাপসালাপ, অপরাধীর আলাপসালাপ তারা করতেন। কাকে কিভাবে ফাঁসানো যায়, কাকে কিভাবে গ্রেফতার করানো যায়, কাকে কোন রায় দেওয়া যায়। এই আইনমন্ত্রী, আমরা একই এলাকার, ব্রাহ্মণবাড়িয়া 4। আপনারা জানেন প্রিয় দেশবাসী, আমাকে কাতারে গ্রেফতার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে। অথচ আমি রাষ্ট্রদ্রোহী মামলা কি ভালো করে বুঝিও না। আমি দেশের পক্ষে প্রতিবাদ করতাম, দেশ এবং জনগণের পক্ষে থাকতাম, সংবিধান অনুযায়ী কথা বলতাম। কিন্তু এই দেশের সরকার, বিশেষ করে আইনমন্ত্রী, কাতারের রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে এবং বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোত্তরই সরকারিভাবে কাজ করেছে, কিন্তু পারে নাই। আপনাদের সকলের দোয়া ছিল বিদায় এই মামলা তোলা আমার প্রায় 70 লক্ষ টাকা খরচ। বিভিন্ন প্রবাসীরা আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত এখন আমি কাতারে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আইনমন্ত্রী কোথায়? উনি যদি আজকে ভালো থাকতেন তাহলে দেশে বুক ফুলিয়ে থাকতে পারতেন। কত অন্যায় অবিচার উনি করেছেন। বিশেষ করে খালেদা জিয়ার মামলার সময় উনি অনেক নাটক করেছেন। একবার আপনাদের মনে আছে 2018 সালে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, ঢাকা থেকে ওনার কোর্টে কাগজপত্র যাবে 1 মাস 28 দিন সময় লাগিয়েছিল এবং কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসবে মাত্র 3 ঘন্টা। কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসা হয়েছে জালালপুর কি জানি একটা মামলা দিয়ে খালেদা জিয়ার ব্যাপারে। হ্যাঁ, তাকে 28 দিনের 3 ঘন্টার ভিতরে কাগজ নিয়ে আসছে আইনা তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন এই আইনমন্ত্রী। এই আইনমন্ত্রী আমাদের এলাকায় শুধু আওয়ামী লীগের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে। আওয়ামী লীগের গডফাদার ছিলেন উনি, এবং ওনার নেতৃত্বে যারা ছিল, ভাইস চেয়ারম্যান, গ্রামের মেম্বার থেকে শুরু করে মেয়র, সবাই কিন্তু পলাতক। অনেকে গণদোলাই খেয়ে গেছেন, পলাতক হিসাবে আছেন। আমি শুধু একটি কথা মানুষের মনে বলতে চাই, দলবল নির্বিশেষে এমন রাজনীতি করা উচিত যে ভবিষ্যতে আমার পায়জামা খুলে ফেলবে, দাড়ি কামাতে হবে, মুছ কামাতে হবে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। এমন রাজনীতি তো আমরা করতে চাই না, এমন রাজনীতি আমরা করবও না। এমন রাজনীতি আমরা করব দেশে সরকার পতন হলেও, সরকার অধপতন হলেও, সরকার যদি হেরেও যায়, আমরা যেন দেশে থাকতে পারি। কারণ আমি যখন এমপি হব, আমার অধীনস্থ ওই আসন দলবল নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করব। যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। হ্যাঁ, দল থাকলে কিছু সুপারিশ প্রাপ্ত হয়, এটা ঠিক আছে, কিন্তু এভারেজে সব 100% আওয়ামী লীগের লোক দেখে চাকরি দিতে হবে। আওয়ামী লীগের প্যাড, দলীয় প্যাডের মধ্যে সুপারিশ করতে হবে। তার আওয়ামী লীগ পরিবারের লোক পুলিশে, আর্মিতে চাকরি নিতে হবে। আইন মন্ত্রণালয়ের চাকরি তো বাংলাদেশের বেশিরভাগ চাকরি ওনার এলাকার লোকেদেরকে উনি দিয়েছেন এবং আওয়ামী লীগের লোক দেখে দিয়েছেন। আজকে উনি উঠায়, উনি কি এখন কত বড় অপরাধী জনগণ দেখে গেছে না? কসবাকরবাসী এখন দেখছে না? ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের মানুষ দেখছে না আইনমন্ত্রী কত বড় চিটার, বাটপার এবং একজন খুনি? এখন মানুষ ধরা পড়তেছে। আমার কথা, এত বড় অপরাধ ওনার কি তো দরকার ছিল? ওনার বউ নাই, বাচ্চা নাই, তার ফ্যামিলি নাই, এত বড় অপরাধ শেখ হাসিনার জন্য কেন করতে গেল? উনি তো চাইতে আইনটাকে বাংলাদেশের একটা সুসজ্জিত আইন করা উচিত ছিল, যে আইনের ঊর্ধ্বে কেউ না, এই আইনের মাধ্যমেই সবাই যার যার ন্যায় বিচার পাবেন। উনি কি করলেন? শুধুমাত্র বিএনপি জামাতের নাম শুনলেই উনি জেল, বিএনপি জামাতের নাম শুনলেই ওনাকে অ্যারেস্ট করতে হবে। এত বড় কাজ উনি করলেন। আমার মতো একটা সাধারণ মানুষ
উনি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কাতার থেকে নিয়ে আসতে চেয়েছিলেন। দেখেন, আমি কিন্তু কাতারে আছি, কিন্তু উনি বাংলাদেশেও আছে, কিন্তু আমার চেয়ে খারাপ অবস্থায় উনি আছেন, আমার চেয়ে খারাপ অবস্থায় আছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সালমান এফ রহমান এত বড় একজন শিল্পপতি, ভ্যাকসিনকো ওষুধের কোম্পানির মালিক, কত ক্ষমতা অপব্যবহার করেছে। শেয়ার মার্কেটটারে উনি ধ্বংস করে দিয়েছিলেন, শেয়ার মার্কেটটা ধ্বংস করে দিয়েছিলেন। রাষ্ট্রের মানুষকে কতটুকু প্যারাশানি উনি করেছেন ক্ষমতা অপব্যবহার করে। শেখ হাসিনার শক্তিশালী উপদেষ্টা ছিলেন উনি। আজকে উনি কোথায়? সুন্নতের দাড়ি কেটে মুস কেটে নৌকা পথে পালাচ্ছেন, আর আইনমন্ত্রী লুঙ্গি পরে পালাচ্ছেন। তো এগুলো কত বড় লজ্জা। ওবায়দুল কাদের কাউয়া কত মানুষ কত বড় বড় ডায়লগ দিতেন, খেলা হবে খেলা হবে। এখন জনগণ আপনাকে ফুটবল বানিয়ে খেলছে, মন্ত্রীদেরকে ফুটবল বানিয়ে খেলছে। আজ থেকে 10 দিন আগেও এই ক্ষমতা অপব্যবহার ছিল। কত বড় ক্ষমতা, বাংলাদেশ ফ্ল্যাগ ইউজ করতেন, পুলিশ বাহিনী, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে কত অঘটন আপনারা বাংলাদেশে ঘটাতে চেয়েছিলেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই অপরাধী একদিন ধরা খাবেই। প্রত্যেকটা মানুষ বলেছিল বক্তব্যের মধ্যে, বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী বলেছিলেন দলের, যে ফেরাউনেরও পতন হয়, নমরুদেরও পতন হয়েছে, আর তুমি তো মানুষ, তোমার তো পতন হবেই। এই বিষয়গুলো যদি মাথায় থাকতো তাহলে আজকে তারা এই অপরাধ করতে পারতো না। আমার এলাকায় সাবেক এমপি, আওয়ামী লীগের 2 বারের এমপি অ্যাডভোকেট শাহ আলম সাহেব, সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি যদি রাস্তায় নামে এখনও ওনার উপর যদি কেউ আক্রমণ করে, সবার আগে বিএনপি জামাত শিবিরের লোকের আগে আসবে ওনাকে বাঁচানোর জন্য। কারণ উনি এত ভালো মানুষ, দলবল নির্বিশেষে উনি সকলকে উপকার করেছেন। ওনার চোখে আওয়ামী লীগ বিএনপি নাই, সকলের জন্য উনি একজন ভালো একটা মানুষ ছিলেন। উনি ভালো একটা মানুষ ছিলেন। এমন ভালো মানুষের প্রশংসা আমরা করতে চাই, সে যে কোনো দলেরই হোক না কেন। আজকে আইনমন্ত্রী আমাকে যে ক্ষতি করেছে, কাতারে যে ক্ষতি করেছে, সর্বশান্ত এই আইনমন্ত্রী মামলার কারণে আমি আমার বাবা মার শেষ মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। আমার বাবা মা মারা গিয়েছে 15 দিনের আগে পিছে, আমার বোন মারা গেছে, আমি কবরটা পর্যন্ত এখন দেখতে পারি নাই। খুব শীঘ্রই দেশে আসব আমার দেশের মানুষের ভালোবাসা পেতে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলে দিতে চাই, যারা আগামীতে নেতৃত্বে আসবেন, মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এমপি, যারাই যে যেখানে হন না কেন, যেই জনগণ যাকে চায় আসবেন, কিন্তু ভবিষ্যতের কথা ভুলে যাবেন না যে পরবর্তী আপনাদেরও এই ধরনের অধঃপতন আসতে পারে। তাই বলবো, প্রতিহিংসা ভুলে গিয়ে, প্রতিহিংসা করে কোনো লাভ নাই, প্রতিহিংসা মানুষকে ক্ষতি করে। আমরা চাই সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে আপনারা ভালো সার্ভিস দিবেন, সমাজ সেবা করবেন, প্রতিহিংসা থেকে দূরে সরাবেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। আজকে আইনমন্ত্রী দৃষ্টান্ত হয়ে থাকলো, তার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই। কি দরকার ছিল তার এইসব নোংরামি করা, আইনকে অবমাননা করা, আইনকে প্রতিহিংসার কাজে ব্যবহার করা, আইনকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে আয়না ঘরে পাঠানো, খুন গুম গণহত্যার সাথে জড়িত এই আইনমন্ত্রী। এখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমি চাই যে আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, ওবায়দুল কাদেরকে আয়না ঘরের মধ্যে প্রকাশ্যে বন্দি করুক, যাতে জনগণ জানে সে আয়না ঘরে আছে, প্রকাশ্যে তার খোলামেলাভাবে তাকে বন্দি করে রাখা হোক, যাতে বুঝতে পারে যে আয়না ঘরের কষ্টগুলো কতটুকু কষ্ট, কত হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, কত মানুষের পরিবারগুলো আশায় বসেছিল যে আমার গ্রেফতার করা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আসলে এই মন্ত্রীগুলো কোন মামলার দায়ে তাদেরকে গ্রেফতার করলো, আর তারা নৌকার মাঝি হয়েও গভীর রাতে দাড়ি বা ছদ্মবেশে তারা পালাতে পারলো না বা কেন? আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সময় সবই আসলে সময়ের খেলা। গতকালকে আমরা দেখলাম কিভাবে সালমান এফ রহমানের মতন দুর্দণ্ড প্রতাপশালী আর আইনমন্ত্রী আনিসুল হকের মতন দুর্দান্ত প্রতাপশালী নেতা জীবন বাঁচানোর জন্য ক্লিন শেভ কইরা মাথার চুলগুলারেও তিনি কালার করে ফেলছিলেন, কিন্তু জনগণের চোখে আসলে ধোকা দেওয়া যায় না। দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে আছে আওয়ামী লীগ, এরকম বক্তব্য যে সকল দুর্নীতিবাজ নেতা মন্ত্রী এমপিরা দিয়েছেন, কোথায় তারা? দর্শক, সকলের মনেই একটা প্রশ্ন যে হঠাৎ করেই এতগুলা নেতা এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় ঘাপটি মেরে বসে আছে? আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন, এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমনভাবে করতে হবে যেন ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আবার আসুক, অন্য দল আসুক, এইটা একটা নসিহত হতে হবে যে ইন ফিউচার তোমরা যারা এই চেয়ারটাতে বসবা, জনগণের কথা বইলা, দেশপ্রেমের কথা বইলা, চেতনার কথা বইলা লুটপাট করবা, তোমাদের পরিণতিটা এমনই হবে। আপনাদের খেয়াল থাকার কথা, গত 5ই আগস্টে তথ্যসূত্র বলছে, একদম অথেন্টিক তথ্যসূত্র বলছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আছে, ঊর্ধ্বতন যারা প্রভাবশালী যা নেতারা ছিল, এদের মধ্যে অনলি 90 জন বাংলাদেশ ছেড়ে গিয়েছে।
তথ্যসূত্র অনুযায়ী, এই তথ্যসূত্র হচ্ছে বিমানবন্দর এবং কি আমাদের ইমিগ্রেশন, পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ার তথ্য। এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে, কিন্তু মূল যেই টিমটা, লুটপাটকারীদের মূল টিমটা, তারা কোথায় আছে? জনমনের প্রশ্ন, তাই না? তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে। আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশ আমরা দেখছি, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্তানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারেই আমাদের এই যারা লুটেরা আছেন, রাজনীতি করছেন ভালো কথা, জনগণের জন্য কাজ করছেন, ব্যাংকে থেকে লুট করেন নাই, কোনো রকম মার্ডার, হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই, তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেলেও ঠিক হয়ে যাবে। কিন্তু যারা লুটপাট, হত্যা, ধর্ষণ, ব্যাংকে লুট, রাষ্ট্রের টাকা পাচার, অনেক কিছুতে জড়িত আছেন, তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে। গতকালকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার বলছেন জীবন বিপন্ন হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটার নিরাপত্তা আমরা দেখব। গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে, তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন। এছাড়া আচ্ছা, এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারাও সেনাবাহিনীর আওতাধীনই ছিল, বাট ডিজিএফআই এর হয়তো তারা হেফাজতে ছিল, কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে, টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আমার জায়গা থেকে সবসময় বলি, দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলার সাপোর্টার আছে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলার, যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি, বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই আমাদের দলগুলোকে মানুষ ভালোবাসুক, আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাজনীতি করা, আপনি এই যে বিদেশে আসছেন, আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন, একটা অন্যায় দুর্নীতি লুটপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে। কোথায় আজকে আনিসুল হকের সেই পাওয়ার? কি পরিমাণ ডিস্টারবেন্স আমি বা হয়েছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা? অপরাধ একটাই, কতটুকু আর বলি? এরপরে তো আপনারা বলেন দালাল। যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নিয়ে, আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি নিয়ে আমি যতটুকু পারছি ততটুকু বলছি। সেইটার জন্য আমাকে গত 5 বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল, নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল, যার কারণে গলার আওয়াজও অনেকটাই নরম ছিল। কিছু করার নাই, দিন শেষে ব্যক্তি জীবন, পরিবার আছে বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু মিলিয়ে একটা হুমকি ধামকির মধ্যেই কাটছে। কিন্তু আজকে আনিসুল হকদের নমুনা দেখায় সালমান এফ রহমান, তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া, শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রত্যেকটা গরিব, দুঃখী, মেহনতি, মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে, তাদেরকে বদদোয়া লাগে নাই? লাগছে। আজকে বাংলাদেশের যেই সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের আইনে এরকম বহুত ফাঁসির আসামি আছে, যারে দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ। সেই ওসি প্রদীপেরই ফাঁসির আদেশ হয়ে আছে, ফাঁসি তো আর হয় না। তো এই সালমান এফ রহমান বা যারাই আছে, বিশেষ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।